পহেলগামের ঘটনার পর পাল্টা অ্যাকশন শুরু ভারতের। যুদ্ধের পরিস্থিতি শুরু হতেই মনোবল ভাঙছে পাকিস্তান সেনার এবং এর জেরে পাক সেনায় গণ ইস্তফা শুরু হয়ে গিয়েছে। আজ তাক বাংলার হাতে এসেছে সেই চিঠি যেখানে তার প্রমাণ মিলেছে। চিঠিতে দেখা যাচ্ছে পাক আর্মি জেনারেল আসিম মুনিরের কাছে সেই চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে কোয়েটা 12 কর্পস থেকে ইস্তফা দিয়েছেন 120 জন অফিসার ও 400 জন এনলিস্টেড পার্সোনেল। ফোর্স কমান্ড নর্দার্ন এরিয়া থেকে ইস্তফা দিয়েছেন 80 জন অফিসার ও 300 জন এনলিস্টেড পার্সোনেল। মংলা 1 কর্পস থেকে ইস্তফা দিয়েছেন 50 জন অফিসার ও 500 জন এনলিস্টেড পার্সোনেল। আর এই ইস্তফার কারণ হিসেবে পারিবারিক চাপ, মানসিক ক্লান্তি সহ বিভিন্ন অজুহাতও দেওয়া হয়েছে। এর জেরে পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে এক প্রকার তোলপাড় পড়ে গিয়েছে পাক আর্মির অন্দরে। পাক আর্মির তরফ থেকে ভয়ও দেখানো হচ্ছে, আবার অনুরোধও করা হচ্ছে। আর্মির শীর্ষ কর্তাদের কার্যত মাথায় হাত দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এই অবস্থায় পাক সেনার বিভিন্ন পদাধিকারীদের উদ্দেশ্যে পাল্টা চিঠি দেওয়া হয়েছে, যে চিঠিতে পাক সেনাকে একজোট হয়ে থাকার বার্তা দেওয়া হয়েছে। এক্ষেত্রে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের অনেকেই মনে করছেন পহেলগাম কাণ্ডের পর ভারত যেভাবে পাল্টা অ্যাকশন মোডে রয়েছে তাতে কার্যত থরহরিকম্প শুরু হয়ে গিয়েছে পাক আর্মির ভেতরে। আর সেই কারণেই এক প্রকার প্রাণ বাঁচাতে আগেভাগেই পালাতে চাইছে পাক সেনা। আমরা এক এক করে চিঠি দেখাবো আপনাদের, যে চিঠিগুলো পাক সেনার তরফ থেকে মানে ইস্তফা দিতে গিয়ে যা যা বলা হয়েছে। দেখুন, এই হচ্ছে সেই চিঠি। ম্যাসিভ সার্জ ইন রেজিগনেশনস অ্যামিড রাইজিং টেনশনস উইথ ইন্ডিয়া। তার মানে ভারতের সঙ্গে যে ক্রমবর্ধমান উত্তেজনা, তার মধ্যে পদত্যাগের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। 12 কর্পস কোয়েটা তাদের তরফ থেকে এই চিঠি, এবং অনারেবল জেনারেল আসিম মুনির অর্থাৎ সেনাপ্রধান, যিনি পাকিস্তানের সেনাপ্রধান, তাকে উদ্দেশ্য করে এই চিঠি দেওয়া হয়েছে। চিফ অফ আর্মি স্টাফ, পাকিস্তান আর্মি জেনারেল, হেডকোয়ার্টার রাওয়ালপিন্ডি, পাকিস্তান। এবারে এই 12 কর্পসের তরফ থেকে যেটা বলা হচ্ছে, দেখুন পদত্যাগের সংখ্যা কত, 120 জন কর্মকর্তা এবং 400 জন তালিকাভুক্ত কর্মী। এবারে ক্ষতিগ্রস্ত ইউনিট পশ্চিম সীমান্তে বা পদাতিক রেজিমেন্ট মোতায়েন করা হয়েছে। এবারে এই ইউনিটটা ক্ষতিগ্রস্ত হয়েছে। 120 জন কর্মকর্তা এবং 400 জন তালিকাভুক্ত কর্মী তারা পদত্যাগের জন্য আবেদন করেছেন। এছাড়া আরও যে কমান্ডগুলো রয়েছে সেই কমান্ডগুলোতেও কিন্তু একই রকমভাবে রেজিগনেশনের বার্তা এসেছে সেনাপ্রধানের কাছে। ফোর্স কমান্ড নর্দার্ন এরিয়া, সেখানে পদত্যাগের সংখ্যা 80 জন কর্মকর্তা মানে 80 জন অফিসার এবং 300 জন তালিকাভুক্ত কর্মী। এবং এর জেরে কি প্রভাব পড়বে? এর জেরে প্রভাব পড়বে উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ সেক্টরগুলি রক্ষা করার জন্য নিযুক্ত পর্বত ব্যাটালিয়নগুলি, মানে পর্বত এলাকায় বা পার্বত্য এলাকায় নিযুক্ত যে সমস্ত রেজিমেন্টগুলো রয়েছে, সেখানে যে সমস্ত সেনারা রয়েছে তাদের রেজিমেন্টে প্রভাব পড়বে। কারণ বোঝাই যাচ্ছে যে 80 জন যদি অফিসার এবং 300 জন যদি কর্মী তারা রেজিগনেশন দেন, তার মানে খুব স্বাভাবিক সেখানে সেই কমান্ড এবং নির্দিষ্টভাবে সেই রেজিমেন্টগুলো একেবারে উইক হয়ে যাবে। শুধু এখানেই থেমে নয়, আরও একটি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মংলা কর্পস। এখানে পদত্যাগের সংখ্যা হচ্ছে 50 জন অফিসার এবং 500 জন তালিকাভুক্ত কর্মী। ভাবতে পারছেন, এক এক করে সবাই রেজিগনেশন দিয়ে দিয়েছেন এবং সেনাপ্রধানকে উদ্দেশ্য করে তারা চিঠি দিয়েছেন। গুরুত্বপূর্ণ যে জায়গা সেটা হচ্ছে গিয়ে অগ্রবর্তী অবস্থানগুলিতে মোতায়েন করা যান্ত্রিক পদাতিক অর্থাৎ স্থলবাহিনী এবং আর্টিলারি রেজিমেন্ট, যারা ট্যাঙ্ক বা সাজোয়া গাড়ি যেগুলো দিয়ে যুদ্ধ করবে সেইগুলোকে নিয়ে যায় যে সমস্ত রেজিমেন্ট তাদের, এবং এদের কিন্তু একটা বড় প্রভাব পড়তে চলেছে এই সমস্ত রেজিমেন্টগুলোতে, খুব স্বাভাবিক। এবং চিঠির দ্বিতীয় পার্টটা যদি আমরা দেখি, তাতে কি বলা হচ্ছে একটু যদি ভালো করে বোঝা যায়, পদত্যাগকারী কর্মীরা মূলত পারিবারিক চাপ,
মানসিক ক্লান্তি এবং ভারতের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে কৌশলগত নির্দেশাবলী সম্পর্কে অনিশ্চয়তার কারণ উল্লেখ করেছেন। তার মানে এই পেহেলগাম কাণ্ডের পর থেকে পাকিস্তান আর্মি বুঝতে পেরেছে যে ভারত একটা বড়সড় অ্যাকশন নিতে চলেছে এবং সেই জায়গা থেকে সেটাকে যাতে তাদের ক্ষেত্রে খুব একটা বাধা না হয় বা তারা সেটার থেকে আমি বলবো বাঁচার জন্য, পালিয়ে বাঁচার জন্য তারা পারিবারিক চাপ, মানসিক ক্লান্তি এসবকে অজুহাত দিচ্ছে। এই পরিস্থিতি আমাদের কর্মক্ষম প্রস্তুতি এবং মনোবলের উপর প্রভাব কমাতে অবিলম্বে হস্তক্ষেপের দাবি করে, এমনটাই উল্লেখ করা হচ্ছে। খুব স্বাভাবিক, পাকিস্তান আর্মি এখন নড়ে চড়ে গেছে এই রকম গণ রেজিগনেশনের জেরে। এই গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান এবং র্যাঙ্ক স্থিতিশীল করার জন্য আপনার তাৎক্ষণিক নির্দেশনা এবং হস্তক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রয়োজনে অতিরিক্ত বিশদ বিবরণ বা সহায়তা প্রদানের জন্য আমি এখনো প্রস্তুত। এটা কে দিচ্ছেন? এটা দিচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ওমর আহমদ বুখারি। তিনি এটা নির্দেশ করছেন কাকে? সেনা প্রধানকে। একবার ভাবুন যে কতটা অসহায় হয়ে পড়েছেন পাকিস্তান সেনার ওই উচ্চ পদমর্যাদার একজন সেনা অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওমর আহমদ বুখারি। তিনি হচ্ছেন গিয়ে 11 কর্পসের কমান্ডার। তিনি এইটা লিখছেন, চিঠি লিখছেন তাদের সেনাপ্রধানকে, মানে আমি আর পারছি না, প্লিজ আপনি কোনো ব্যবস্থা গ্রহণ করুন। এবারে পাক সেনাবাহিনীর তরফ থেকে, পাক সেনার যারা শীর্ষ পদাধিকারীরা রয়েছেন তাদের তরফ থেকে কি চিঠি দেওয়া হয়েছে, কি অনুরোধ করা হয়েছে, আমি বলবো কাকুতি মিনতি করা হয়েছে রীতিমতো, সেটা একবার দেখাই আপনাদের। দেখুন কি বলা হচ্ছে। মেজর জেনারেল ফয়সাল তিনি রিকোয়েস্ট করেছেন, তিনি বলছেন যে আপনার শপথ রক্ষা করুন, পাকিস্তানের মুজাহিদিন হিসেবে জাতিকে রক্ষা করার জন্য আপনার অঙ্গীকার পবিত্র, ভয়কে প্রত্যাখ্যান করুন এবং দৃঢ় থাকুন। এবং এই চিঠির উপরে একদম অগ্রভাগে তিনি কি বলছেন? পেহেলগাম আমাদের মুজাহিদিনদের দ্বারা সংগঠিত ঘটনাটি আরও তীব্র আকার ধারণ করেছে এবং এখন ভারতের সঙ্গে যুদ্ধের আশঙ্কা রয়েছে, যার ফলে সেনা সদস্যদের মধ্যে পদত্যাগ এবং ত্যাগের জন্য বিপুল অনুরোধ আসছে। এই বিভ্রান্তিকর তথ্যের লক্ষ্য আমাদের ঐক্য এবং ঈমানকে দুর্বল করা। এবং সেখানে বলা হচ্ছে, যেরকম আমি প্রথম প্যারাগ্রাফটাই পড়লাম, যে আপনার শপথ রক্ষা করুন, পাকিস্তানের মুজাহিদিন হিসেবে জাতিকে রক্ষা করার জন্য আপনাদের অঙ্গীকার পবিত্র, ভয়কে প্রত্যাখ্যান করুন এবং দৃঢ় থাকুন, মনোবল বজায় রাখুন। আমাদের বাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে, যেমনটি অপারেশন সুইফট রিটর্টে দেখানো হয়েছে। উচ্চ মনোবলকে শক্তিশালী করার জন্য দরবার পরিচালনার জন্য কমান্ডিং অফিসার, মানে যারা কমান্ড দেবেন, যেরকম এই লেফটেন্যান্ট জেনারেল, যারা কর্নেলরা রয়েছেন বিভিন্ন রেজিমেন্টের, তাদের কথা বলা হচ্ছে, যারা কমান্ডিং অফিসার, সিইও, যারা কমান্ড দেবেন। এইবারে শৃঙ্খলায় কি বলা হচ্ছে? মানে এখানে ভয়ও দেখানো হচ্ছে। অনুমোদিত পদত্যাগ বা চাকরি থেকে পদত্যাগ করলে পাকিস্তান সেনাবাহিনী আইন বা পাকিস্তান আর্মি অ্যাক্ট 1952 এর অধীনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, মানে আইনের ভয় দেখানো হচ্ছে। কিন্তু তারপর আবার ওই কাকুতি মিনতি, ঐক্যের আহ্বান, তোমরা আমাদের সুহাদার উত্তরাধিকারী, ঐক্যবদ্ধভাবে দাঁড়াও, পাকিস্তান দীর্ঘজীবী হোক, এটাই উল্লেখ করা হচ্ছে এই চিঠিতে। মানে একদিকে যেরকম কাকুতি মিনতিও করা হচ্ছে এবং এক জায়গায় পাকিস্তান আর্মি অ্যাক্ট 1952 এর ভয় দেখানো হচ্ছে যে সমস্ত সেনা অফিসার এবং কর্মীরা যারা গণ রেজিগনেশন দিচ্ছেন। এবারে একবার ভাবুন, এটাও খুব ইন্টারেস্টিং ব্যাপার যে নিজের সেনা, মানে সেনাবাহিনী নিজেদের সেনাবাহিনীর সদস্যদের, সেনাকর্মীদের, অফিসারদের মুজাহিদিন বলছেন। আমরা মুজাহিদিন কাদের দেখি? ইন্ডিয়ান মুজাহিদিন, হিজবুল মুজাহিদিন, যারা সন্ত্রাসী আক্রমণ চালায়। এ কথাতেও কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যে তারা এক প্রকার, মানে পাকিস্তান আর্মির যুদ্ধ করার বা কনভেনশনাল ওয়ারফেয়ারে যাওয়ার কোনো রকম ধক নেই, তারা এই ধরনের ছায়াযুদ্ধ চালিয়ে যেতে ওস্তাদ। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে। তিনি তার ব্যাখ্যায় কি বলছেন শোনাবো আপনাদের। আমরা গতকাল এবং তার আগের দিন থেকে একটা চিঠি সোশ্যাল মিডিয়া এবং আমাদের কাছে সূত্রের দ্বারা যে খবরগুলো পাচ্ছি, বিশেষ করে এজেন্সির কাছে, ইন্টেলিজেন্স এজেন্সির কাছেও
কয়েকটা চিঠি সার্কুলেট হয়েছে, যেখানে এই যে প্রত্যাঘাত ভারত নেবে, এই ভয় কিন্তু পাকিস্তানে একটা ভয়াবহ হরহরি কম্প লেগে গেছে, বিশেষ করে তাদের সামরিক বাহিনীর মধ্যে। এবং আমরা যেটা জানতে পেরেছি, ওনাদের একজন অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওমর আহমেদ বোখারি, ইনি কমান্ডার 11 কোর, তিনি একটা চিঠি জেনারেল আসিম মুনিরকে, চিফ অফ আর্মি স্টাফ পাকিস্তান, তাকে লিখেছে। সেখানে উনি বিভিন্ন ডিটেলস দিয়েছে, যেমন 12 কোরে কোয়েটা যেটা আছে, সেখানে প্রায় 140টা আধিকারিক অফিসার এবং 400 জন জওয়ান এরা রেজিগনেশনের জন্য চিঠি পাঠিয়েছে হেডকোয়ার্টারে। তারপর আমরা জানি ওদের যে ফোর্স কমান্ড আছে, FCNA ফোর্স কমান্ড নর্দার্ন এরিয়াস, এখানে প্রায় 80টা অফিসার এবং 300 জন জওয়ান এরাও রেজিগনেশন দেওয়ার জন্য এই যে অপারেশন অ্যালার্ট হয়েছে ভারতবর্ষে, নর্দার্ন কমান্ড এবং ওয়েস্টার্ন কমান্ড এবং ইস্টার্ন কমান্ড, এতে যে মুভমেন্ট দেখতে পাচ্ছে এবং যারা শুনতে পাচ্ছে, তারা জানে ভারতবর্ষ কি করতে পারে। এবং তাদের অলরেডি এই জাফর এক্সপ্রেস বালুচিস্তানে কিছুদিন আগে যে ট্রেন বালুচ লিবারেশন আর্মি উড়িয়ে দিয়েছিল এবং বহু পাকিস্তানের সামরিক বাহিনী ওতে মারা গেছিল। এবং তারপর আমরা জানি একটা কনভয় আবার বিএলএ, তার 3 দিন পরে একটা পাকিস্তান আর্মির কনভয় বালুচিস্তানে যখন তাদের ব্যারাকের দিকে যাচ্ছিল, সেই সময় 10টা বাস যেটা সামরিক বাহিনীদের নিয়ে যাচ্ছিল, সেই বাসটাকেও উড়িয়ে দেওয়া হয় এবং প্রায় 90 থেকে 100 জন পাকিস্তানের সামরিক বাহিনী যারা সৈনিক, সেখানে তাদের মৃত্যু হয় এবং নৃশংসভাবে বিএলএ তাদের মেরেছিল। ওখানে একটা এক্সপ্লোশন হয়, ব্লাস্ট হয়, এতে প্রায় 10টা বাসের মধ্যে যারা ছিল বেশিরভাগ পাকিস্তানের সামরিক বাহিনী মারা গেছিল। এরপর একটা চিঠিও আমরা দেখেছিলাম যে যাদের পাকিস্তান আর্মি জুনিয়র অফিসার, বিশেষ করে এই জেসিওস এবং তাদের সামরিক বাহিনী, তারা একটা চিঠি আসিম মুনিরকে লিখেছিল যে আপনার নেতৃত্বে এইভাবে আমরা চাই না, আপনার নেতৃত্বে আমরা চেঞ্জ চাই। এবং পুরো পাকিস্তানের সামরিক বাহিনীর যে মোরাল, সে মোরাল কিন্তু একদম নিচের দিকে ঠেকে গেছিল। তারপর আমরা আর একটা দেখি যে 1 কোর যেটা মাংলা ক্যান্টে আছে, সেখানে প্রায় 50টা অফিসার এবং 500 জন সামরিক বাহিনী পাকিস্তান আর্মি, তারাও কিন্তু চিঠি দিয়েছে এবং তারা এটা থেকে ইমিডিয়েটলি রেজিগনেশন দিয়েছে। বলছে, কেউ বলেছে বাড়িতে অসুবিধে, এই নানা রকম অসুবিধের অজুহাত দিয়ে তারা একটা চিঠি দিয়েছে। এবং সঙ্গে সঙ্গে পাকিস্তান হেডকোয়ার্টার থেকে আমরা দেখেছি যে পাকিস্তান চিফ অফ আর্মি স্টাফ অফিস থেকে একটা চিঠি গেছে যে এই সময়, যেখানে ওরা বলছে যে সমস্ত পাকিস্তান সামরিক বাহিনী একজুট হয়ে থাকা দরকার এবং পাকিস্তানের সম্মান এবং সার্বভৌমত্ব এবং তার ইন্টিগ্রিটি বজায় রাখার জন্য তাদের সবাইকে এগিয়ে ভারতের বিরুদ্ধে লড়াই দরকার। এবং যে মুজাহিদিন ব্রিগেড আছে, যেটা নন স্টেট একটা, সে মুজাহিদিন ব্রিগেডকেও বলছে যে আপনাদের এই সময় এসে গেছে আপনাদের সাহস দেখাবার জন্য ভারতের বিরুদ্ধে, এবং যদি আপনারা এইভাবে রেজিগনেশন করেন তাহলে কিন্তু পাকিস্তান আর্মি অ্যাক্ট 1952 দ্বারা আপনাদের ওপর ডিসিপ্লিনারি অ্যাকশন হবে। একদিকে মোরাল হাই করার চেষ্টা করছে, আর একদিকে ওই লাঠি দেখিয়ে ভয় দেখাচ্ছে। কিন্তু যেটা ঘটনা সত্যি, যেখানে পাকিস্তানের আধিকারিক অফিসার্স, একটা বৃহৎ অফিসার্স এবং সামরিক বাহিনী আছে প্রায় 1500-র ওপরে, এবং 250 জন অফিসার আপাতত যা আমরা জানতে পাচ্ছি, তারা ইমিডিয়েট রেজিগনেশন জন্য অ্যাপ্লাই করেছে। এই সময় যখন মুভমেন্ট হচ্ছে, মোবিলাইজেশন হচ্ছে, পাকিস্তানের কিন্তু অবস্থা খুব খারাপ, এইটুকুনি আমরা বলতে পারি। এই প্রত্যাঘাতের ভয়, ঘুম তো উড়েই গেছে, ঘাম নিশ্চিতভাবে হচ্ছে। তবে ভারত এর পেহেলগাঁওয়ে যে দুঃসাহস, পাকিস্তানের মদতপুষ্ট যে জঙ্গি সংগঠন আসিম মুনিরের প্ল্যান যেটা দেখিয়েছে, সময়ের অপেক্ষা, প্রত্যাঘাত কিন্তু ভয়ঙ্কর হবে। সেই সময় এবং দিনের জন্য 140 কোটি ভারতবাসী একসঙ্গে আমরা ওয়েট করছি। পাকিস্তান সেনার মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে সেনাপ্রধান আসিম মুনিরের বিরুদ্ধে, তার বিরুদ্ধেই কিন্তু মূল রাগ।
এদিকে এই আসিম মুনির এই আশঙ্কার খবর পেয়ে শোনা যাচ্ছে তার পরিবারকে বিদেশে পাঠিয়ে দিয়েছেন। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।